ডায়লগ বলার বেতাজ বাদশাহ। यहाँ अगर तुमने करवट भी ली तो समझो मौत को बुलावा दिया। नाम राजकुमार। লিজেন্ডারি অভিনেতা রাজকুমারের জন্ম হয় 8ই অক্টোবর 1926 সালে। তার জন্ম হয় এক কাশ্মীরি পণ্ডিত পরিবারে, নাম রাখা হয় কুলভূষণ পণ্ডিত। যদিও রাজকুমারের জন্ম হয় বালুচিস্তানের লোরালাই এলাকায়। अरे डीके, राणा की मौत इतनी छोटी नहीं। 40-এর দশকে তিনি মুম্বাই আসেন এবং সাব ইন্সপেক্টর হিসাবে মুম্বাই পুলিশে কাজ করতে থাকেন। दाने दाने की मोहताजी हमारे बच्चों गवारा होगी सर। সত্যি অবাক হওয়ার বিষয়, এক সাব ইন্সপেক্টর থেকে কিভাবে তিনি হলেন এক জবরদস্ত অভিনেতা। রাজকুমারের এক বন্ধু ছিল যার সাথে ফিল্ম ইন্ডাস্ট্রির খুব জানাশোনা ছিল। তিনি সব সময় বলতেন, তুমি এসো আর ফিল্মে কাজ করো। কিন্তু রাজকুমার বলেছিলেন, আমি ফিল্ম দেখিও না আর আমি ফিল্মে কাজও করতে চাই না। কিন্তু রাজকুমারের বন্ধু তার কিছু ফটোগ্রাফ এক প্রডিউসারকে দেখান। ব্যাস, রাজকুমারকে ডাকা হয় এবং 1952 সালে রঙ্গিলি ফিল্মে প্রথম তাকে সুযোগ দেওয়া হয়। কিন্তু তখনও কেউ ভাবতে পারেনি যে তার অভিনয় এক জ্বালামুখীর রূপ নেবে এবং রাজকুমার লিজেন্ডারি অভিনেতা হবেন। এরপর ফিল্ম অফিসার, ঘমণ্ড, লাখো মে এক এই সব ছবিতে রাজকুমার অভিনয় করেন। 1957 সালে সোহরামদি নশার মায়ে আদিল ছবিতে প্রিন্স নওশাজাদ চরিত্রে অভিনয় করে তার নাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে। এই গল্প মশহুর ছিল মেহবুব খানজির ফিল্ম মাদার ইন্ডিয়ার রোল রাজকুমার কিভাবে পেলেন। ফিল্ম মাদার ইন্ডিয়াতে রাজকুমারের অভিনয় তাকে এক আলাদা পরিচয় দিয়েছিল। মেহবুব খানজি মাদার ইন্ডিয়াতে অভিনয় করার জন্য দিলীপ কুমারকে চেয়েছিলেন এবং শুধু এটাই নয়, তিনি বীরজুর চরিত্রেও দিলীপ কুমারকে চেয়েছিলেন, মানে বাবা দিলীপ কুমার, ছেলেও দিলীপ কুমার। কিন্তু দিলীপ কুমার রাজি হননি। তিনি মেহবুব খানকে বলেছিলেন, প্রথমে আমি নার্গিসের স্বামী আর পরে নার্গিসের ছেলে হয়ে মা বলে ডাকবো, এই ছবি আমি করব না। আর এইভাবেই রাজকুমার আর সুনীল দত্ত মাদার ইন্ডিয়াতে অভিনয় করার সুযোগ পান। मेरी कसम, कितने अच्छे लगते हैं तेरे हाथ में। রাজকুমার 6 ফুট লম্বা ছিলেন আর তার আওয়াজে দৃঢ়তার ছাপ ছিল। सुना है तुम बहुत बड़े दादा बन गए हो। हाँ राणा। हाँ नहीं कहते, রানা को जी कहते हैं। তিনি বড় বড় হিরোদের কেরিয়ার নাড়িয়ে দিয়েছিলেন আর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির হিরোর রূপ পাল্টে দিয়েছিলেন। তার চেহারায় রোমান্স দেখা যেত, কিন্তু অন্য ভঙ্গিমায়। मुझे बचा लीजिए सेठ जी, आज तक आपने मेरे बाल बच्चों की जिंदगी बचाई है, आज मेरी इज्जत भी बचा लीजिए। তাকে কোনোদিন কমজোর দেখা যায়নি এবং সিরিয়াস রোল এমনভাবে অভিনয় করতেন যে শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়ে যেত আর মনে হতো তিনি জীবনের আসল চরিত্রে অভিনয় করছেন। দিল এক মন্দির ফিল্মে ক্যান্সার পেশেন্ট হোক অথবা বেতাজ বাদশাহ অথবা বুলন্দির প্রফেসর, সব ধরনের চরিত্রকে তিনি জীবন্ত করে তুলেছিলেন রূপালী পর্দায়। ফিল্ম দিল এক মন্দিরের জন্য তাকে বেস্ট সাপোর্টিং অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। भैया ये नजर उधर सब क्या है? तू नहीं समझेगा रतन, इंसान पत्थर की चोट सह सकता है, लेकिन भैया ये बुरी नजर की वजह से बचना बहुत मुश्किल है। 70-এর দশকে একটা ছবি এলো লাল পাথর। এই ছবির অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়েছিল। এই ছবির অন্যান্য অভিনেতারা রাজকুমারের অভিনয় দেখে তারা খুব জোরদার অভিনয় করেছিলেন, যেমন রাখি অথবা হেমা মালিনী অথবা বিনোদ খান্না। ये पेटी हमने भेजी है, इसे तुम्हारे आदमी ले जाना भूल गए थे। বি.আর. চোপড়া এবং অজয় চোপড়াজির সাথে রাজকুমারের খুব ভালো সম্পর্ক ছিল আর এদের বানানো ছবি ওয়াক্ত কেউ ভুলতে পারবে না। যদিও রাজকুমার আর দিলীপ কুমার আগেও ফিল্মে একসাথে কাজ করেছিলেন, কিন্তু 90-এর দশকে এই দুই অভিনেতাকে একসাথে নিয়ে এসেছিলেন মহান প্রডিউসার ডিরেক্টর সুভাষ ঘাই এবং তার তৈরি ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধুম মাচিয়েছিল। রাজকুমার সময়ের সাথে সাথে নতুন অভিনেতাদের সাথেও অভিনয় করেছিলেন, যেমন নানা পাটেকর অথবা গোবিন্দা। आंसू बहाने से दिल तो हल्का हो जाएगा, लेकिन गम का बोझ हल्का नहीं होता। बोझ तो उस वक्त हल्का होगा राणा साहब।
রাজকুমারের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয়েছিল জেনিফার জির সাথে, যার নাম আগে গিয়ে হয় গায়ত্রী, এক এয়ারলাইন্সে কাজ করতেন। এই বিবাহে তাদের 3 ছেলে মেয়ে হয়, 2 ছেলে পুরু আর পরিণী, মেয়ে বাস্তবিকতা। ছেলে পুরু রাজকুমারও ফিল্মে এসেছিলেন, প্রথম ফিল্ম বাল ব্রহ্মচারী। আর মেয়ে বাস্তবিকতা ছবি করেছিলেন 2006-এর ছবি এক তপাবর অফসানিতে। दुश्मनी और दोस्ती अगर गाड़ी ना हो तो उसमें कोई रंग नहीं आता। এই কথা সত্যি অবাক করার মতো। যে আওয়াজ তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চরম শিখরে পৌঁছেছিল, সেই আওয়াজই তার স্বাদ ছেড়ে দেয়। ঠিকই শুনেছেন, তার গলায় ক্যান্সার হয়। চিকিৎসার সময় তার গলার আওয়াজ শোনা যেত না, খুব কাছে গিয়ে শুনতে হতো। রাজকুমারজি বলেছিলেন, আমি যখন মারা যাব কাউকে যেন বলা না হয়, অন্তিম ক্রিয়া হবার পর যেন সবাইকে জানানো হয়। ঠিক তাই হয়েছিল। 1996 সালের 3রা জুলাই সেই সময় এলো যখন মহান অভিনেতা আমাদের ছেড়ে চলে গেলেন। সত্যি ভারতীয় সিনেমার ইতিহাসে রাজকুমারের মতো অভিনেতা না ছিল না হবে। रघु, तुम सिद्धार्थ इंडस्ट्रीज में फोन कर दो, कल सुबह वहां जाकर नौकरी शुरू कर देना। और राणा साहब इंटरव्यू? हमारे फोन के बाद इंटरव्यू नहीं होता, लेटर ऑफ अपॉइंटमेंट सीधा मिलता है।